আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে গুপ্ত বিষয়টা নিয়ে। এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? আমার যদি একদম ক্লিয়ার স্ট্যান্ড জানতে চান, আমি কখনোই গুপ্ত রাজনীতির পক্ষে না। ছাত্র রাজনীতিতে কিভাবে যুক্ত হলেন? আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম ছাত্রদল করব, কিন্তু পরে দেখা গেল যে মির্জা ফখরুল বললেন যে এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। শিবিরের রাজনীতিতে জুমাকে দেখা যাবে। সেটা আসলে সময় বলবে। দর্শক, আপনাদের স্বাগত জানাই নিউজ 24 ডিজিটাল স্টুডিওতে। রহমানির সাথে অনুষ্ঠানে আমি কাইসার রহমানি উপস্থিত আছি। আর আমাদের মাঝে রয়েছেন 2024 গণ অভ্যুত্থানের সময় এবং পরবর্তীতে ছাত্র রাজনীতিতে বেশ আলোচিত এবং কিছুটা সমালোচিত, যাদের নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে তাদের মধ্যে একজন অন্যতম ফাতিমা তাসনিম জুমা। উনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য। জুমা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকেই বলেন যে আগামীর রাজনীতিতে, শিবিরের রাজনীতিতে জুমাকে দেখা যাবে। এই বিষয়টা কি সত্যি হবে নাকি সত্যি হবে না? সেটা আসলে সময় বলবে, কারণ শিবির তো আসলে মেয়ে কোনো রিক্রুট করে না। তারা ছাত্রী সংস্থা হচ্ছে, তাদের আলাদা উইং আছে, কিন্তু ছাত্রী সংস্থার সাথে আসলে সেভাবে, মানে আমি শিবিরের সাথে যেভাবে কাজ করেছি, ছাত্রী সংস্থার সাথে সেভাবে কাজ করা হয়ে ওঠেনি। যদিও দুজন প্রতিনিধি তারা ডাকসুতে আছে, তাদের সাথে আমার যেটুকু বোঝাপড়া এটুকুই। এর বাইরে ছাত্রী সংস্থার সাথে আসলে খুবই কম আমার ওঠা বসা হয়েছে। ইভেন মহিলা জামাতের সাথেও খুব বেশি আমার ওভাবে দেখা সাক্ষাৎ বা কোনোটাই হয় নাই। আমি তাদের ব্যাপারে খুব বেশি জানিও না। তো আসলে জানি না যে কখনো ওরকম গতানুগতিক রাজনৈতিক দলে গেলে কি করব। যেরকমটা মানে উসমান হাদি ভাই আমাদেরকে প্রায় সময় বলতেন যে ইনকিলাব মঞ্চ করা যখন আমাদের শেষ হবে, এরপর তো আমাদের একটা রাজনৈতিক দল লাগবে। তো আমাদের হচ্ছে নিজস্বই হয়তো একটা রাজনৈতিক দল দাঁড় করাতে হবে। তো তার স্বপ্ন ছিল যে একটা বাংলাদেশপন্থী বাম দল। তো এটা আসলে কতটুকু কার্যকর হবে জানি না। তবে যদি কখনো এরকম হয় যে একদম বাংলাদেশপন্থী কোনো একটা রাজনৈতিক দল যেটার সাথে আমরা অ্যালাইন করতে পারবো, তখন হয়তো সেটাতেই ঝুঁক দেব। জুমা, একটু আপনার শৈশব সম্পর্কে জানতে চাই। আপনার স্কুল, কলেজ, বেড়ে ওঠা। আমার বাড়ি মহেশখালী। আমি পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট পর্যন্ত কক্সবাজারেই। গ্রামে ক্লাস 8 পর্যন্ত পড়ার পর ক্লাস 9-এ হচ্ছে আমি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। সেখান থেকে কক্সবাজার সরকারি কলেজ, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ছোটবেলা থেকেই মোটামুটি এলাকায় পরিচিত ছিলাম ভালো স্টুডেন্ট হিসেবে। প্রায় সময় দেখা যেত যে কোনো প্রোগ্রামে বিতর্ক, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, দেখা যেত যে ফার্স্ট সেকেন্ডের মধ্যেই সবসময় নাম থাকতো। তো এই জন্য বেশ আলোচিত, যেমনটা বললেন সেরকমই ছিলাম। তো সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলন সংগ্রামে যুক্ত হওয়া, সেখান থেকে ডাকসুর নির্বাচিত প্রতিনিধি হওয়া, এই তো। ছাত্র রাজনীতিতে কিভাবে যুক্ত হলেন? ট্রেডিশনাল যে রাজনীতি, সেটাতে আসলে কখনোই যুক্ত হতে চাইনি। কিন্তু 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়, সেটাতে আমাদের কক্সবাজার জেলার মধ্যেও হচ্ছে একটা বিশাল হয়েছিল, সমাবেশ হয়েছিল। সেখান থেকে এনগেজড হওয়া। পরবর্তীতে 2019 সালে যখন আবরার ফাহাদ মারা গেলেন, তখন মনে হলো যে আসলে ছাত্র রাজনীতি কিংবা রাজনীতি আসলে একেবারেই যেরকমটা হয় যে যারা একটু পড়াশোনায় ভালো, তাদের একটা চাকরি ওরিয়েন্টেড একটা প্ল্যান থাকে, একটা গোল থাকে। তো সেরকমই ছিল। কিন্তু মানে 2019-এর পরে মনে হলো যে এই ব্যাপারে ইনভলভ হওয়া উচিত, কথা বলা উচিত সচেতন নাগরিক হিসেবে। সেই থেকেই আসলে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে তখনও যেহেতু ঢাকায় আসেনি, এনগেজড হতাম। তো ইউনিভার্সিটিতে আসার পর দেখা যেত যে যত ন্যায্য আন্দোলন সংগ্রাম হতো সেগুলোতে দেখা যেত আমাকে, থাকতাম। কখনো আমি ভাবিনি যে আন্দোলনটা করছে সে আসলে বাম কিনা, ছাত্রদল কিনা, তখন হচ্ছে ছাত্র শক্তি কিনা, কিংবা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ কিনা। আমি দেখতাম যে তাদের যে বক্তব্যটা সেটা ন্যায্য কিনা। তো পরবর্তীতে দেখা যায় যে আমাকে অনেক দল অ্যাপ্রোচও করেছিল 24-এর আগেই, কিন্তু আমি আসলে গতানুগতিক রাজনীতিতে কখনোই যেতে চাইনি। কিন্তু 24-এর আন্দোলন যখন হলো, তখন আসলে আমি ফিল করলাম যে ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভিজম করার চেয়ে একটা রাজনৈতিক এজেন্সি থাকা গুরুত্বপূর্ণ। কারণ একা একা সংগ্রাম করে আসলে পারা যায় না।
কিন্তু আমি যেভাবে আসলে চিন্তা করতাম যে যেমন ধরেন আমি যেভাবে চিন্তা করি সেভাবে আসলে আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমার আইডিওলজিটা মিলাতে পারতাম না বা তাদের সাথে আমি অ্যালাইন করতে পারতাম না। কিন্তু তখন তারপরেও আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ছাত্র দল করব, কারণ শিবিরে নাকি আমি তখন প্রথম আমি জানতে পারি যে শিবির আসলে মেয়েরা করতে পারে না। এবং ছাত্র প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন ছাত্রদল করবেন? জি, আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম ছাত্রদল করব, কিন্তু পরে দেখা গেল যে মির্জা ফখরুল বললেন যে এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তো এটা কিছুটা আমার মনের মধ্যে, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড ছিল, কিন্তু ধরেন যে সেভাবে পলিটিক্স না বোঝার কারণে এই ব্যাপারটা আমার মধ্যে এক ধরনের কি বলবো একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আনে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে শিবিরে যাব, কিন্তু তখন আমি জানতে পারি যে শিবিরে আসলে কোনো মেয়েরা করতে পারে না। তারপর তো যারা বৈষম্য বিরোধী সমন্বয়ক তাদের একটা ছাত্রশক্তি ছিল, সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাতে যাব। কিন্তু যখন জুলাই শেষ হলো দেখা গেল যে সবাই এক প্রকার ক্ষমতায়, সমন্বয়করা ক্ষমতায়, ছাত্র দলও ক্ষমতায়, ছাত্র শিবিরও ক্ষমতায়। আসলে ক্ষমতার ভারকেন্দ্রটা ভাগ হয়ে গিয়েছিল, যে কোনো একক দলের আধিপত্য ছিল না, সবাই মোটামুটি কিছু না কিছু পাওয়ার হোল্ড করে, এরকম একটা অবস্থা। তখন আবার সিদ্ধান্ত নিয়েছে না, রাজনীতিতে যাব না। এরপরে যখন হচ্ছে এই যে কালচারাল কাজগুলো যখন করা শুরু করলো, সেদিন হচ্ছে আমি একটা দেখলাম জুলাইয়ের পরে একটা অনুষ্ঠান যেটার নাম হচ্ছে গণসিজদা ও দ্রোহের গান। ব্যাপারটা যদি আপনি ধরেন যে ইন এ সেন্স এটা কিন্তু দুটা কনফ্লিকচুয়াল, একটা হচ্ছে সিজদা আর একটা হচ্ছে গান। তো দুই শ্রেণীর মানুষকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমার মতো যারা ওই টাইমের, আমার যদি এটা বলি বা এখনও যদি আমার আইডিওলজি বলি, আমি যখন খুব খুশি হই তখন আমি সিজদাও দিই, কিংবা গানে গানেও আমি আমার প্রতিবাদটা জানাই। তো দুইটার সাথে আসলে আমি অ্যালাইন করছি, এবং দুই ঘরানার জিনিসকে এক জায়গায় যে আনতে পারা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো ওই পোস্টারটা আমি শেয়ার দিয়েছিলাম। শেয়ার দেওয়ার পরে আমাকে আমার একজন ফ্রেন্ড জানায় যে এই প্রোগ্রামটা আসলে তারা একটা দল খুলেছে ইনকিলাব মঞ্চ নামে, সেখান থেকে তারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করে কাজ করবে, কালচারাল ওয়ার্ডটা জারি রাখবে, এটা তাদের ইচ্ছা, আমি যুক্ত হতে চাই কিনা। তো আমি হচ্ছে আগ্রহ প্রকাশ করলাম, সেখান থেকে বিভিন্ন প্রোগ্রামের সাথে ইনকিলাব মঞ্চের সাথে যুক্ত হলাম। সেই থেকে আমার পথ চলা এখনো পর্যন্ত। আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, কিন্তু এই যে কালচারাল ফেসিজম নিয়ে কাজ করতে করতে, কালচারটাও আসলে একটা পলিটিক্সের অংশ। আবার ইনকিলাব মঞ্চ যেহেতু কালচারাল সংগঠনের পাশাপাশি প্রেশার গ্রুপ হিসেবেও কাজ করেছে, পলিটিক্যালি আমাদের অনেকগুলো ভয়েস দিতে হয়েছে। সেই জায়গা থেকে আমরা পলিটিক্সের বাইরের কেউ না, তো সেই জায়গা থেকে বলা যায় যে এইভাবে আমার পলিটিক্সের পথটা শুরু হয়েছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি লক্ষ্য করেছেন কিনা, এটা দর্শক অবশ্যই কমেন্টস করবে, কালার মিলে গেছে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম এখন আপনাকে নিয়ে বেশ আলোচনা হয়, সমালোচনা হয়। আপনার গ্রামবাসী বিষয়গুলো কিভাবে দেখে, আপনার প্রতিবেশীরা? আমরা তো জানি যে আপনি মহেশখালীর মেয়ে। আচ্ছা, প্রথমত যেটা, যখন আমি ডাকসুর সময় তো আসলে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আমার এইগুলো প্রচার হয়। এর আগে পর্যন্ত হয়তো ইনকিলাব মঞ্চের কিছু কিছু ভিডিও ফুটেজে বা বিভিন্ন ইতে দেখা যেত। তো প্রথমত আমার গ্রামবাসীর একটা ব্যাপার এরকম ছিল যে ঠিক আছে মেয়েটা ভালো করতেছে, সবই বুঝলাম, কিন্তু মাথায় কাপড় দেয় না কেন? মানে একটু আমার আম্মুর কাছে এসে এই ধরনের সাজেশন আসতো, ওকে একটু মাথায় কাপড় দিতে বললো তাহলে আরো ভালো লাগবে, বিশেষ করে আমার নানার বাড়ির লোকজন। এই ধরনের একটা অ্যাপ্রোচ ছিল। তো আমি যখন মাথায় কাপড় দেওয়া শুরু করলাম, মানে তাদের কনসার্ন হচ্ছে হ্যাঁ বলতেছে ভালো করতেছে, খুবই ভালো, কিন্তু এটা হলে আরো ভালো হয়, এই টাইপের একটা অ্যাপ্রোচ ছিল। এখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক যে রাজনীতিগুলো হয় বা গ্রাম অঞ্চলে যে রাজনীতিগুলো হয়, স্বাভাবিকভাবে সেগুলো খুব একটা সুস্থ না যদি আমি বলি। তো দেখা যায় যে কেউ একজন হচ্ছে আমাকে একটা গালি দিয়ে পোস্ট করলো, ওখানে গিয়ে সেটা রিপ্লাই তার একটা গালি, মানে তাকে কন্ট্রাডিক্ট করে আরেকটা গালি দেওয়া হয়। তো এমনও হয়েছে, আমার মা তো টিচার, তো একজন হচ্ছে আমাকে একটা গালি দিল, যে কারণ সে অন্য একটা রাজনৈতিক দল করে, তো সেটার জন্য সে আমাকে একটা গালি দিল। পরে হচ্ছে যখন আম্মু তাকে জিজ্ঞেস করলো তুমি কি চেনো ওকে, বলে যে ম্যাডাম আমি তো জানতাম না আপনার মেয়ে, আমি হচ্ছে গালিটা সরিয়ে নিচ্ছি, এটা বলে সে হচ্ছে গালিটা সরিয়ে নিচ্ছে। কিন্তু সে দেখা যাচ্ছে যে হয়তো আমি না হয় অন্য কোনো মেয়ে যদি এরকম হয় হয়তো তাকে আবার দিবে। তো এই টাইপের ব্যাপারগুলো আছে গ্রামাঞ্চলে যেটা হয়, মানে একটা পক্ষ আমার জন্য খুব ফাইট করে, আরেকটা পক্ষ আমার বিপক্ষে অনেক লেখালেখি করে। কিন্তু দেখা যাচ্ছে যখন আমি গ্রামে যাচ্ছি বা ইতে যাচ্ছি, যারা আমার বিপক্ষে লিখে কিংবা যারা আমাকে দুইটা গালাগালি দেয় ইনবক্সে, তারাও এসে আমার সাথে ছবি তুলে। ব্যাপারটা এরকমই, মানে আমি এনজয় করি ব্যাপারটা, যে যারা আমাকে গালি দেয় তারাও আসলে আমাকে একনলেজ করে বা আমার সাথে ছবি তুলতে চাই, ব্যাপারটা এরকমই। আপনার রাজনীতিতে আপনার পরিবার, মা বাবা, তাদের ভূমিকা কিরকম? ওনারা কি সাপোর্ট করেন, আপনাকে নিয়ে বলতে নিষেধ গেলে করেন বা ভাবেন? হ্যাঁ, আপনার অবশ্যই ভাবে। থ্রেট পান, অনেক রকম বিষয় থাকে। পারিবারিক সাপোর্টটা কেমন আপনার? আমি এই ব্যাপারটার দিক দিয়ে আমি ভীষণ 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 লাকি, কারণ আমার বাবা এবং মা তারা যেই সব মেন্টাল স্ট্রাগলের মধ্য দিয়ে যান, মানে কোনো বাবা মা তো আসলে এটা নিতে পারে না যে ডেইলি তার মেয়েকে লাইফ থ্রেট করা হচ্ছে, রেপ থ্রেট করা হচ্ছে,
এবং আরো কত কিছু, কত ধরনের সোশ্যাল বুলিং, মানে আমার কাছে যেটা আসে সেটা আমি হয়তো বললে জানি, কিন্তু তারা ডেইলি দেখতে পাচ্ছে যে কমেন্ট বক্সে এরকম উশৃঙ্খল জিনিসপত্র বা এরকম অশ্লীল ব্যাপার স্যাপার। তো সেই জায়গা থেকে আব্বু আম্মু সবসময় যেটা চেষ্টা করে, আমাকে সবসময় রিল্যাক্স রাখার চেষ্টা করে। যেমন পরিবারে বড় মেয়ে হিসেবে যে ধরনের দায়িত্বগুলো আমার নেওয়ার কথা, সেগুলো থেকে আমাকে অনেকখানি ফ্রি রাখে, বা আমাকে সেই সব ব্যাপারগুলো ওভাবে চাপিয়ে দেয় না, বলে না। ইভেন কেউ কাউকে বললে বিশ্বাস করবে না। আজকেই আমার মা আমার জন্য টাকা পাঠিয়েছে, যাতে হচ্ছে আমি আমার পুরো মাসটা চলতে পারি। যারা রাজনীতি করে তাদের সচরাচর একটা ব্যাকআপ থাকে, রাজনৈতিক ব্যাকআপ, কিংবা হচ্ছে তাদের দলের কাছ থেকে একটা সাপোর্ট থাকে। কিন্তু আমি কমপ্লিটলি আমার পরিবারের টাকায় রাজনীতি করি, কালচার করি, যাই করি। তো এই ব্যাপারটা থেকেও আসলে আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। আমার কখনো বলতে হয় না যে আম্মু আমার জন্য টাকা পাঠাও। আম্মু ঠিকই মাসের হচ্ছে ৫-৬ তারিখের মধ্যে আমার জন্য পুরো টাকাটা পাঠিয়ে দেয়। তো ব্যাপারটা তো আসলে এরকম হওয়ার কথা ছিল না। ব্যাপারটা যেটা হয় যে মানে আমি একটা, আমার ফ্যামিলি পলিটিক্যালি খুবই অ্যাওয়ার। তো আমার বাড়িতে অনেক পলিটিক্যাল বইপত্র ছিল আর কি। আব্বুর কালেকশনে অনেক বইপত্র এরকম ছিল, সেগুলো পড়েই আমি কিছুটা পলিটিক্যালি অ্যাওয়ার হওয়া বলা যায়। তো যখন ডাকসুর আগে আগে যখন সবাই অ্যাপ্রোচ করছিল, তখন আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতাম যে আমার ডাকসু করা উচিত কি উচিত না। তখন আব্বু বলল যে এটাও তো আসলে মানে সংগ্রামের একটা পার্ট, এটা কেন করবা না। তখন হচ্ছে আমি রাজি হই। কিন্তু আসলে আব্বু আম্মু ওভাবে ভাবতে পারিনি যে এটার পরে লাইফটা এত বেশি রিস্কি হয়ে যাবে বা এত বেশি থ্রেটের মধ্য দিয়ে যেতে হবে। তো ওভাবেই চলছে এখনো পর্যন্ত। যেভাবে আব্বু আম্মু সাপোর্ট করে, কখনো একটা মানে আমার কোনো ভুল ত্রুটি দোষ এগুলো নিয়ে কখনো দেখা যায় যে আব্বু আম্মু যে স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের সমাজে, যখন একটা মেয়ের সাথে কোনো একটা অন্যায় হয় তখন যেটা করা হয় যে হায় হায় মেয়েটা সমাজে মুখ দেখাবে কিভাবে, বা মেয়েটার হচ্ছে নিশ্চয়ই কোনো দোষ আছে, ভুল আছে। কিন্তু মানে আমি দেখতে পাই যে আমার আব্বু আম্মু এই ব্যাপারে হচ্ছে ভীষণ রকম সাপোর্টিভ। আচ্ছা, বর্তমান সময়ে ছাত্র রাজনীতিতে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে গুপ্ত বিষয়টা নিয়ে। এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? বিষয়ে আপনার বক্তব্য কি? বিষয়টা আসলে গুপ্ত জিনিসটাকে যে কারণে এনেছে, যে একটা সময় ছাত্র শিবির গুপ্ত থেকে রাজনীতি করেছে, এখন তাদের গুপ্ত থাকার কোনো প্রয়োজনীয়তা নাই, তাদের সামনে আসুক। তো ব্যাপারটা এমন যে ২৪-এর পরে আসলে তারা তাদের কমিটিটা প্রকাশ করেছে তাদের ভাষ্যমতে। আমার যদি একদম ক্লিয়ার স্ট্যান্ড জানতে চান, আমি কখনোই গুপ্ত রাজনীতির পক্ষে না। আমি মনে করি যে সামনাসামনি এসে রাজনীতি করা উচিত, কিন্তু সেটার আগে যেই পরিবেশটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে কেউ ছাত্র শিবির করলে তার গায়ে হাত তোলার যে বৈধতা, সেইটা আগে একটা লেভেল প্লেয়িং ফিল্ড, যেটাকে আমরা বলি যে যেখানে সবাই সমান সমান থাকবে, সেই জায়গায় আগে আনতে হবে। যদি যেমন ধরেন যে আপনি কাউকে গুপ্ত বলে মারছেন, সেটা তো আমি কিছুতেই সেই জায়গায় নিয়ে যেতে পারবো না। এই যে গুপ্ত রাজনীতি করা, আমার মনে হয় যে এটার বৈধতা তৈরি করেছে আওয়ামী লীগ, এবং সেই বৈধতা এখনো দিয়ে যাচ্ছে বিএনপি। আমাদের একদম একটা ঘটনা বলি, খুব সম্ভবত আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আলোচনা হয়েছে যে আমাদের ডাকসুর নিচের যে ক্যাফেটেরিয়া, কলাভবন ক্যাফেটেরিয়া, সেখানে হচ্ছে পচা মাংস রান্না হচ্ছিল। তো সেই পচা মাংস আমি গিয়ে হচ্ছে ধরেছিলাম যে সেখানে যা রান্না হচ্ছে সেই অবস্থায়, মানে দিয়ে দিবে এই অবস্থায়, ওখানের একজন স্টাফকে তারা হচ্ছে ইনফরমেশন আমাদের কাছে পৌঁছিয়েছে, এই সন্দেহে তাকে গুপ্ত বলে মারা হয়। বলা হয় যে তুই গুপ্ত, তুই হচ্ছে ইনফরমেশন পাস করেছিস। তো কাউকে যদি গুপ্ত বলে যদি মারার যে বৈধতা, সেটা যদি এরকম যদি এখনো পর্যন্ত চালু থাকে, তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরে তো আর কোনো অপশন নাই, তারা তো গুপ্তই হবে। আমার যতটুকু বলার জায়গা আছে বা করার জায়গা আছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে সবাইকে সামনাসামনি এসে রাজনীতিটা করা উচিত, কখনো গুপ্ত থেকে রাজনীতি করা উচিত না। বা সেইভাবে আসলে রাজনীতিটা তো মানে একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হয়ে যায় না, যে আমার মনে হবে যে আপনি গুপ্ত, আপনার মনে হবে যে আমি গুপ্ত, আমি হয়তো অন্য দলের পারপাস সার্ভ করি। এই যে একটা ইনসিকিউরিটি, এটা আসলে সবসময় বিদ্যমান থাকবে, যেহেতু এটা অলরেডি একবার এক্সপোজ হয়ে গিয়েছে। এখন যদি তারা ৫,০০০ জনের একটা কমিটিও ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার মনে হবে যে আপনার ওই ছাত্র শিবিরের হয়তো আরও ৫,০০০ এখনও অলরেডি গুপ্ত আছে। তো এটার আসলে কোনো সমাধান নাই। সমাধান যেটা, সেটা হচ্ছে এটাকে অ্যাকনোলেজ করেই সামনে যাওয়া, এবং এই লেভেল প্লেইং ফিল্ডটাতে আসা যে গুপ্ত হিসেবে বা শিবির হিসেবে কাউকে মারা যাবে না, এইটা একটা কাউকে দিয়ে মারা যাবে না। আচ্ছা, আপনি শিবির সমর্থিত প্যানেল থেকে ডাকসু নির্বাচন করেছেন, এই পরিচয়টা আজকের রাজনীতিতে আপনাকে কিভাবে প্রভাবিত করছে? প্রথমত আমি শিবির প্যানেলে আসার অন্যতম কারণ ছিল, আমি বলেছি যে আমি জিতার জন্যই এসেছি। আমার তাদের লজিস্টিক সাপোর্ট লাগবে, তাদের যে রিজার্ভ ভোট সেটা আমার লাগবে। নির্বাচন মানুষ কেন করে? জেতার জন্যই তো করে। তো আমি যেখান থেকে জেতার আমার সম্ভাবনা বেশি, আমি সেখানেই গিয়েছি। ব্যাপার যেটা হয়েছে যে আমার একটা ইন্ডিভিজুয়াল যে আইডেন্টিটি, সেটার চেয়ে বেশি এখন যেভাবে প্রচার করা হয় যে শিবির আইডেন্টিটি যেটা, তো আমার ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি আছে, আমার একটা অর্গানাইজেশন আছে। দেখা যাচ্ছে সেই অর্গানাইজেশনকেও শিবিরের সাথে কানেক্টেড করার চেষ্টা করতেছে। যেমন ধরেন যে এই যে ছাত্র অধিকার পরিষদ এবং বিএনপি যে জোট করলো, ছাত্র অধিকার পরিষদকে কিন্তু কেউ বিএনপি বলে না,
কিন্তু ইনকিলাব মঞ্চকে দেখবেন যে সবাই হচ্ছে বিএনপি বলবে, সরি জামাত বলবে, কিংবা আমাকে শিবির বলার চেষ্টা করবে। এখন এসে আমার উপর এটা যেটা ইম্প্যাক্ট, মানে আমি কিভাবে দেখি সেটা হচ্ছে, আমি আমার উপর যে ইম্প্যাক্ট সেটা বলি। শিবিরকে যখন তারা কোনো কারণে মানে প্রতিপক্ষ হিসেবে কোনো একটা কাউন্টার দিতে চায়, তাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার চেহারা কিংবা আমার নাম। তখন তারা আমার নামে একটা ফেক ফটো কার্ড বানাবে, আমার নামে কিছু ফেক উক্তি এগুলো কিছু প্রচার করবে, এবং আমার নামে একটা অশ্লীল ছবি বানাবে শিবিরের যে কাউকে জড়িয়ে কিংবা জামাতের যে কাউকে জড়িয়ে। এটা আসলে আমার মেন্টাল লাইফটা একদম শেষ করে দিচ্ছে, বা বলা যায় যে মানে আমি মেন্টালি অনেক সময় আনস্টেবল হয়ে যাই। তো ব্যাপারটা হচ্ছে, এটার জন্য তো আমি শিবিরকে দায়ী করবো না, অফকোর্স, এখানে তো তাদের কোনো দোষ নাই। ব্যাপারটা হচ্ছে, যখন আমাকে শিবির হিসেবে কাউন্ট করে, যখন সেটার জন্য যখন আমাকে ভিকটিম বানানো হয়, আমার আসলে নৈতিকতায় আসে না যে আমি সেটাকে ডিনাই করব বা বলবো যে না আমি শিবির না। কারণ আমাকে যেটা নিয়ে, আমাকে যেমনটা আপনি আপনি বলছিলেন একটু আগে, যেরকম যে রাজাকার ইস্যুটা, আমাকে রাজাকার বলেছিস তাহলে আমি রাজাকারী, এরকম একটা ব্যাপার আছে না? তো আমাকে যখন বলা হচ্ছে যে আমি শিবির, তো আমি তো জানি আমি কি, তো আমি শিবির হলে শিবির, তার মানে কি আমাকে নিয়ে একটা অশ্লীল ভিডিও বানা যায় বা আমাকে নিয়ে কি একটা অশ্লীল ফটো কার্ড বানানো যায়? এটার তো কোনো বৈধতা হইতে পারে না। তো এই জন্য আমি এটা কখনো ডিনাই করি না, তারা যখন আমাকে এই টাইপের ট্যাগিং করে। ছাত্র রাজনীতিতে আদর্শের জায়গা কতটুকু আর কৌশলের জায়গা কতটুকু, আদর্শের জায়গা, আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা বলে যে এখানে আসলে কেউ যদি আদর্শিক রাজনীতি করে, সে আসলে কখনো মেইন স্ট্রিম হইতে পারবে না, বা সে কখনো ক্ষমতায় যেতে পারবে না। কারণ আদর্শ হোল্ড করে আমরাও দেখেছি আসলে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ আছে যারা আসলে এই আদর্শ বা অন্য কিছু, এটা তারা আসলে বুঝে না, বা এটা তারা বুঝতে চায়ও না। তারা দেখেছে কোথায় তার বেনিফিট বেশি, কোথায় তার ২ পয়সার লাভ বেশি। তো স্বাভাবিকভাবে এটাই হয়। তো ছাত্র রাজনীতিতেও সেম, যে এখানে আদর্শ দিয়ে মানুষকে খুব কমই অ্যাট্রাক্ট করা যায়, বরং হচ্ছে বিভিন্ন কৌশল দিয়ে, যেমন শিবির যেটা করে, যে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন হিসেবে তাদের একটা ভালো নাম আছে, তাদের বিভিন্ন কৌশল তারা কাজে লাগায়, সেটা নিয়ে তারা ডাকসুতে ভালো করেছে। আবার বিএনপি সরকারের কথা যদি বলি, তারা বিভিন্ন কৌশল ব্যবহার করেছে, যেমন বিভিন্ন কার্ড বা বিভিন্ন ফেসিলিটি দেওয়া, এটা তাদের এক ধরনের কৌশল। তো আসলে কৌশলেরই আমার মনে হয় যে বেশি, মানে কি বলে এটা, মানুষের যে আগ্রহের জায়গা বা মানুষের চাওয়া পাওয়া, সেটা কৌশলগত দিক থেকেই হয়তো তারা বেশি লাভবান হয়। কিছুক্ষণ আগে একটু কথা বলেছেন আপনি এ বিষয়ে। আপনি ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য। ইনকিলাব মঞ্চকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শের প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করা হয়। এক কথায় জামাত শিবিরের সংশ্লিষ্টতা বলা হয়। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা এই অভিযোগ কেন? এই অভিযোগ দেওয়া হয় কারণ এই অভিযোগ আজকে দেওয়া হয় না। এই অভিযোগ যখন শহীদ ওসমান হাদি বেঁচে ছিলেন তখন থেকেই দেওয়া হয়, বা বিভিন্ন কারণে দেওয়া হয়। তো এটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিকভাবে কোণঠাসা করা। যেরকমটা আমরা দেখতাম যে আমাদের যখন বিভিন্ন সংবাদ সম্মেলনগুলো হতো, শহীদ ওসমান হাদি যেগুলো করতেন, সেখানে দেখা যেত যে তিনি প্রত্যেকটা রাজনৈতিক দলের হচ্ছে বিভিন্ন খোদ বা বিভিন্ন হচ্ছে তাদের যে অপকর্মগুলো, সেগুলো নিয়ে কথা বলতেন। তো যদি সেরকমই হয়ে থাকবে, তাহলে আমরা সবচেয়ে বেশি কথা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। তো আবার সবচেয়ে বেশি কথা বলেছিও ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, বা তার যে বিভিন্ন কাজগুলোতে যাতে তাকে ভালো মতো করতে দেওয়া হয়, সেটা ইন্টারিমের পক্ষে। সবচেয়ে বেশি বললেও ইন্টারিমের বিপক্ষে, সবচেয়ে বেশি পক্ষে বললেও ইন্টারিমের পক্ষে। কিন্তু কখনো আমাদেরকে আসলে এনসিপি বলা হয় না, বলা হয় জামাত শিবির। তো এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক কৌশল, যেরকমটা আমরা দেখতাম যে বিশেষ করে আওয়ামী লীগ এটা প্রচার শুরু করেছিল একটা সময়, যে জামাত শিবির এবং তাদের অঙ্গ সংগঠন বলে ইনকিলাব মঞ্চকে ইন্ট্রোডিউস করিয়েছিল তাদের একটা ভিডিওতে। তো স্বাভাবিকভাবেই দেখা যেত যে আওয়ামী লীগ কী করতো, যখনই কেউ তার বিপক্ষে যেত তাদেরকে খুব ভালো মতো একটা লেভেল করতো যে এরা জামাত শিবির, এরা হচ্ছে বিএনপি জামাত, এইরকম টাইপের একটা লেভেল করা হতো। তো সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের উপরে অ্যাপ্লাই করা হয়। তো বর্তমান সময়ে এই যে জামাত শিবির বললে হচ্ছে ডিহিউম্যানাইজ করা বা একটু কর্নারিং করা, এই টেন্ডেন্সি আবার আরও অনেক রাজনৈতিক দলের মধ্যে আর কি তারা এটাকে অ্যাডপ্ট করেছে, এখন তারা সেটা চালিয়ে নিয়ে যাচ্ছে। তো তারা চাইলে আমাদের সব নথিপত্র থেকে সবকিছু, মানে আমি দেখতে পাই যে যখন আমাদের যে কোনো একটা, আপনি দেখবেন যে গতকালকে ৭ই মে রবীন্দ্র জয়ন্তী, তো রবীন্দ্র জয়ন্তীর হচ্ছে যে শুভেচ্ছা বার্তা ইনকিলাব কালচারাল সেন্টারের, সেটার হচ্ছে পোস্টে দেখবেন যে সবাই এসে বলছে যে এটা হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চ নাই, এটা হচ্ছে হাদি ভাই আর নাই, সাথে চলে গেল। তো মানে এই টাইপের লোকজন আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে জামাত শিবিরের লোকজন বা তার। তো যদি জামাত শিবিরেরই একটা পার্ট হবে, আমরা তো তাদের পারপাসটাই সার্ভ করতাম, বা তাদের আস্থাভাজন জনপ্রিয় হতাম, তাদের কাছে মানে একটু কাছের মানুষ হতে পারতাম। তো
তো আমরা তো সেটা করছি না। আমরা আমরা সেই ওয়েতেই যাচ্ছি যেই ওয়েতে বাংলাদেশের আর ১০ জন মানুষ, মানে যারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালাইন করতে পারে না, তাদের তো একটা এজেন্সি দরকার, তাদের একটা কথা বলার জায়গা দরকার। তাদের যেমন আমি নিজে পার্সোনালি যেটা ফিল করতাম যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালাইন করতে পারছি না, কিন্তু আমি কালচারালি কাজ করতে চাই বা যেটা পলিটিক্যালিও অ্যাওয়ার থাকবে, সেই জায়গাটা আমি আসলে ইনকিলাব মঞ্চে পেয়েছি। তো এরকম আমার মতো আরও অনেক মানুষ আছে যারা হয়তো জামাতের গতানুগতিক পলিটিক্স পছন্দ করে না, কিংবা যারা হচ্ছে বিএনপির সাথে অ্যালাইন করতে পারে না, কিংবা যারা আওয়ামী লীগও করে না। তাদের তো একটা জায়গা দরকার যে ভয়েস তোলার, সে পলিটিক্স করুক বা না করুক। সেটা আসলে ইনকিলাব মঞ্চ হতে পেরেছে বলে আমাদের বিশ্বাস। তো এ ধরনের আসলে যে ফ্রেমিং, এটা আজীবনই চলবে। আমি আমি কিছুদিন আগেও দেখেছি রুয়েটে যখন আন্দোলন হয়, কিংবা তিতুমিরে যখন আন্দোলন হয়, এই যে স্টুডেন্টগুলা দেখা যাচ্ছে একটা মেয়ে টিপ পরে আছে, তাকেও বলে হচ্ছে জামাত শিবিরের পারপাস সার্ভ করে, কিংবা দেখা যাচ্ছে একটা মেয়ে যে স্লিভলেস পরে দাঁড়িয়ে আছে, সেও নাকি জামাত শিবির। কিছুদিন আগে দেখলাম যে মমতা ব্যানার্জি, সেও নাকি জামাত শিবির, জামাতের আপা, এই টাইপের হচ্ছে ফ্রেমিং। তো এটা তো হচ্ছে আসলে একজনকে পলিটিক্যালি একটু কর্নার করা, ভিলিফাই করার একটা মাধ্যম হিসেবে এই শব্দটাকে ইউজ করা হয়। তো আমরা ওভাবেই দেখি। তো এটা নিয়ে আসলে বদার না, কারণ এই যে টেগিং ফ্রেমিং এর যে রাজনীতি, এটা আসলে খুব বেশি দিন সাস্টেইন করবে না বলেই আমার বিশ্বাস। শহীদ হাদি হত্যার বিচার নিয়ে আপনারা কি সন্তুষ্ট? আপনাদের বক্তব্য কি এ বিষয়ে? আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যেভাবে চেয়েছিলাম বা যে আন্দোলনটা, গণ আন্দোলনটা আমরা গড়ে তুলেছিলাম, সেটার বিপরীতে যেই দায়গুলো আমাদেরকে দেওয়ার প্রচেষ্টা চলেছে, তো সেটার বিপরীতে আসলে ইনকিলাব মঞ্চ আমাদের যেটুকু ম্যান পাওয়ার থেকে শুরু করে আমাদের যেটুকু সামর্থ্য আছে, এত বড় বড় দায়গুলো আসলে নেওয়ার মতো জায়গায় আমরা ছিলাম না। সেটার কারণে হয়তো আমরা কিছুটা ভয়েসটা লোয়ার করেছি। তো তার মানে এই না যে আমাদের ভয়েস একেবারে হারিয়ে গিয়েছে। আগামী ১৭ তারিখ হচ্ছে তারা যে পুনর্তদন্ত যেটা করেছে সিআইডি, সেটার হচ্ছে তারা দিবে, রিপোর্ট জমা দিবে। এটা আসলে সিআইডি, এটা প্রথমে ডিবির হাতে ছিল, কিন্তু ডিবির ওটাতে আসলে আমরা সন্তুষ্ট ছিলাম না। পরবর্তীতে তারা সিআইডির হাতে দিয়েছে। এখন সিআইডি যে প্রতিবেদনটা দিবে, সেটা দেখার পর, বলার পর আমরা বলতে পারবো যে তাদের কাছে নতুন কি কি ইনফরমেশন এসেছে এবং তারা কতদূর অগ্রগতি এগিয়েছে। তো আমাদের কিছু দাবি ছিল। যখন ফয়সালকে ভারতে অ্যারেস্ট করা হয়, তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী যখন গেলেন, তখন হচ্ছে তিনি আলাপ করেছিলেন। তো সেটার আসলে অগ্রগতিও আমরা জানি না। আমরা বেশ কিছুদিন ধরে অগ্রগতি জানার জন্য সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনার রাজনৈতিক পথ চলায় সবচেয়ে বড় বিতর্ক কি এবং সেটা থেকে আপনি কি শিখেছেন? আমার রাজনৈতিক পথচলায় যেটা মানে আমাকে নিয়ে যে সমালোচনাটা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে মানে কেউ তো আসলে কোনো ধরনের খুদ দোষ ধরতে পারে না। তো সবাই হচ্ছে কাইন্ড অফ আমাকে চেষ্টা করা হয় যে আমি স্বাধীনতা বিরোধী। আমাকে ওই ফ্রেমিংটা করার চেষ্টা করা হয়। তো এটার প্রথম কারণ হচ্ছে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করা। দ্বিতীয় হচ্ছে আমার ছোট থেকে ছোট পোস্টে ধরেন যে শব্দের বিচ্যুতি বা বিভিন্ন ধরনের ভুল, এগুলোকে খুব ছোট ছোট ব্যাপারগুলোকে খুব বড় করে হাইলাইট করা। কারণ হচ্ছে আমার যে এতদিনের পথ চলা, সেখানে আমার এক পয়সার দুর্নীতি নাই, কোথাও অনৈতিকতা নাই, কিংবা হচ্ছে যেভাবে দেখানো হয় যে কোনো ধরনের অপকর্মের সাথে আসলে আমাকে লিঙ্ক আপ করা যায় না। তো সেজন্য এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে আমার ফেসবুক পোস্টে সহস্র শব্দ নিয়ে লেখা, অথচ ১৬ ডিসেম্বরে পোস্ট ছিল, সেখানে হচ্ছে আমি পোস্ট লিখেছিলাম যে সহস্র লিখেছিলাম, সহস্র শহীদ। তো এটা আসলে শত সহস্র থেকে শুধু সহস্রটা লেখার কারণে এরকম হয়েছে। কিন্তু আমার এরকম আরও ৪ থেকে ৫টা পোস্ট আছে যেখানে শব্দের যে সংখ্যার যে বিতর্ক হয়, সেটার বিপক্ষে আমার লেখা। এরকম আরও শত শত পোস্ট আছে ডাকসুতে আসার আগেই বা ২৪-এর আগেই, অনেক সময়ের এরকম অনেকগুলা পোস্ট আছে। তারপর প্রায় সময় দেখা যায় যে আমাকে আওয়ামী লীগের সাথে লিঙ্ক আপ করা হয় এবং এটা নিয়ে অনেক সমালোচনা করা হয় যে আমি একসময় আওয়ামী লীগে ছিলাম, এখন আমি ছাত্র শিবিরে, এই টাইপের হচ্ছে বিতর্ক তৈরি করা হয়। তো সবগুলোই আসলে তৈরি করা, কোনোটাই আসলে স্পেসিফিক ফ্যাক্ট না। সবগুলোই হচ্ছে গুজবের উপর বা এক ধরনের অ্যাজাম্পশনের উপর চাপিয়ে দেওয়া কিছু হচ্ছে সমালোচনা। তো এর বাইরে আসলে আমি সেভাবে কখনো দেখি নাই যে কেউ আমাকে স্পেসিফিক এই কারণে সমালোচনা হচ্ছে, এটা আমি কখনো দেখি নাই। আচ্ছা, এইরকম কি কোনো বড় ভুল সিদ্ধান্ত আছে আপনার যেটা আপনি এখন বদলাতে চান? আমি আসলে যদি কখনো মানে ওভাবে ভাবি নাই। তবে আমার মাঝে মধ্যে মনে হয় যে ডাকসু না করলে হয়তো জীবনটা অন্যরকম হতো। এখন আমি এক ধরনের হয়তো কাজ করছি। এটাও একটা হয়তো সৃষ্টিকর্তার প্ল্যানের অংশ, যেভাবে আমি কাজে যাচ্ছি। কিন্তু ডাকসু করার আগে আমার একটা প্ল্যান ছিল যে আম আমি আসলে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার সামনে আসা খুব ভয় পেতাম, সত্যি বলতে। কারণ এখন যে সোশ্যাল মিডিয়ায় যে বুলিং দেখেন, এটা কিন্তু আজকের ঘটনা না। এটা দেখা যেত যে আমি যখন ইউনিভার্সিটিতে এসেছি, আমি কথা বলতে পারি। আমি হচ্ছে সারা জীবনে বিতর্ক করে এসেছি, উপস্থিত বক্তৃতায় আমি কখনো আমি ফার্স্ট ছাড়া সেকেন্ড, মানে সেকেন্ড কখনো আমি হয় নাই, ফার্স্ট ছাড়া।
সেই ক্ষেত্রে দেখা যেত যে আমার কথা বলতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু কখনোই আমি কোনো মিডিয়াতে কথা বলি নাই। শুধুমাত্র নিচে যে কমেন্টগুলো আসে, এই কমেন্টগুলোর যে ট্রমা সেটার ভয়ে। এখন তো ডেইলি আমাকে এটা নিতে হয়, যেতে হয় এটার মধ্য দিয়ে। ওগুলো দেখলে মাঝে মধ্যে মনে হয় তো একটা নিরিবিলি জীবন কাটানো যেত যদি ডাকসু যদি না করতাম। আচ্ছা, শহীদ হাদি ওনাকে কবরস্থ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর প্রাঙ্গণে। তারপরে হলের নামকরণ নিয়েও অনেক কথা হয়েছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? প্রথমত হলের নামকরণের যে ব্যাপারটা এটা ইনকিলাব মঞ্চ বলেওনি। ইনকিলাব মঞ্চের এই ব্যাপারে কোনো মন্তব্যও নেই। এটা হল সংসদের স্টুডেন্টরা চেয়েছে, তারা গণস্বাক্ষর দিয়েছে এবং তাদের সেটার প্রতি আমাদের সম্মান রেখে যদি তারা করতে চায় করতে পারে, এটুকুই আমাদের স্ট্যান্ড ছিল। তবে কবি নজরুলের পাশের ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে বেশ কয়েকটা অপশন ছিল যে কোন অপশনে দিতে চাই। তখন হচ্ছে সেই সিদ্ধান্তটাও তার ফ্যামিলিই নিয়েছিল যে শহীদ হাদিকে তার নজরুলের পাশে রাখতে চায়। তো আমি ব্যক্তিগতভাবে শাহবাগের কথা বলেছিলাম যেহেতু তিনি শাহবাগ কেন্দ্রিক হচ্ছে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছিল। তো তার ফ্যামিলি হচ্ছে নজরুলের পাশে চেয়েছে। তো সেটার সাথে বিশ্ববিদ্যালয়েও একমত হয়েছে। তো সেখানে তাকে কবরস্থ করা হয়েছে। আর আমার আমি পরবর্তীতে যেটা জানতে পেরেছি তার বন্ধুদের কাছে তার ডিপার্টমেন্টের, উনার যখন আরকি প্রায় সময় মন খারাপ থাকতো পরীক্ষা খারাপ হতো বা যে বিভিন্ন কারণে যখনই তিনি আপসেট থাকতেন, তিনি এখন যে জায়গায় শায়িত আছেন, ওই জায়গায় গিয়ে তিনি শুয়ে থাকতেন মাঝে মধ্যেই। তো এটা জানার পর আমার মনে হয়েছে যে এটা একটা ভালো চয়েস হয়েছে। আগামীতে নিজেকে কোথায় দাঁড় করাতে চান? আমি যেরকম আগে চাইতাম যে একাডেমিশিয়ান বা এই ধরনের কাজগুলো করব। তো এখনো পর্যন্ত আমার ওরকমই চিন্তা যে কিছু একাডেমিক কাজ করতে চাই। আ বিভিন্ন ধরনের যে ২৪ টা আসলে যেভাবে হারিয়ে যাচ্ছে, যেহেতু আমরা হুম। ২৪ থেকে উঠে আসা দল বা ২৪ থেকেই নিজের রাজনৈতিক যাত্রা শুরু। তো যেভাবে আসলে এখন দেখানো হয় যে ২৪ এবং ৭১ কে মুখোমুখি করা হয়, কখনো ৪৭ কে একেবারেই খারিজ করে দেওয়া হয়। তো প্রত্যেকটাই তো আসলে আমাদের নিজস্ব অর্জন। ৪৭ ও আমাদের অর্জন, সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম। পাকিস্তান ফাংশন করেনি, পাকিস্তান আলাদা হয়ে গিয়েছে, বিট্রে করেছে। সেটা তাদের সমস্যা। কিন্তু আমার ভূমির মানুষজন ৪৭ আদায়ের জন্য তারা রক্ত দিয়েছে। এটা আমার অর্জন, সেটাকে হচ্ছে ক্লেম করতে হবে। ৭১ আমার অর্জন, ৭১ কোনো একক দলের না, সেটাকে ক্লেম করতে হবে। ২৪ আমাদের সবার অর্জন, সেটা কোনো নির্দিষ্ট দলের বাঁচিয়ে রাখার একক যাত্রা না বা তাদের শুধু একক দায়িত্ব না, কিংবা তারা সেটার একক আধিপত্য বা আধিপত্য সেটাতে জাহির করতে পারবে না। এই কাজগুলো আসলে জনগণের করে তোলার যে একটা চেষ্টা, আমি চেয়েছিলাম এটা ডাকসুর মাধ্যমে হয়তো হবে। কিন্তু যেটা দেখা গিয়েছে যে যেই পরিসরে আমার করার কথা ছিল, ইচ্ছে ছিল, সেটা আসলে পেরে ওঠেনি। দেখা গেল যে আমি আমার ২৪ সালের ২৫ সালের হচ্ছে ১৬ ডিসেম্বরের জন্য যেই বাজেট প্রপোজাল দিয়েছিলাম যে আমি ২৫ এর এখন কাজ করতে চাই, আমার সেই টাকা এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টে ঢোকেনি। ডাকসুর যে ট্রেজারার আছেন, তিনি আসলে কোনো টাকা পয়সাই সেভাবে পাস করেননি। একেকজন সম্পাদককে ১,০০,০০০ টাকা দিয়েছেন। তো দেখা গেল যে অনেক সম্পাদকের তাদের যে মানে আপ্যায়ন বিল হিসেবে যে টাকা লাগে কিংবা যাতায়াতে যে বিলটা লাগে, সেটাই উঠে আছে হচ্ছে ৭০,০০০-৮০ হাজার টাকা এরকম করে। তারপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে স্পন্সর ম্যানেজ করে কিংবা নিজেরা হচ্ছে নিজেদের টাকায় অনেকগুলো প্রোগ্রাম করেছি। কিন্তু সেটার পরিসরটা আসলে আরো অনেক বড় হওয়ার কথা ছিল ডাকসুর আয়োজন হিসেবে। সেটা হয়তো পারিনি। কিন্তু আমার বিশ্বাস যে এখন আমার যে পজিশন আছে বা এখন আমার যে জায়গাটা আছে, সেখান থেকে আমি আরো অনেকগুলো কাজ করতে পারবো। ভবিষ্যতেও আমার সেই কাজগুলো করার সুযোগ হবে। যদি বাংলাদেশের রাজনীতির যে কালচার সেটা যদি স্থিতিশীল থাকে, এখন যেভাবে আসলে বিষিয়ে উঠছে, সামনে সেটা কোন পর্যায়ে যাবে তো এখনো বলতে পারছি না। যেমনটা আমার আব্বু-আম্মু ভয় পায় যে হয়তো কখনো আমাকে জেল-জুলুমের শিকার হতে হবে। তো সেটা যদি অন্যায়ভাবে না হয়, মানে আমি মোটামুটি নিজের উপরে এতটুকুই কনফিডেন্ট যে কখনো কোনো দুর্নীতি বা কোনো অপকর্মের জন্য আসলে আমাকে জেল-জুলুমের শিকার হতে হবে না। যদি সেটা অন্যায়ভাবে না হয়। তো সেরকম যদি না হয়, আমি চাই যে নিজেকে আ মানে দেশের জন্য, বিশেষ করে দেশের ইতিহাস, সংগ্রাম যেগুলা, সেগুলোর জন্য সেগুলোতে যাতে আমার একটা ভালো কন্ট্রিবিউশন থাকে। সেটা রাজনীতিবিদ হিসেবেও হতে পারে, সেটা একাডেমিশিয়ান হিসেবেও হতে পারে, কিংবা সেটা একজন কি বলবো, সেটা হয়তো আপনাদের মতো জার্নালিস্ট হয়েও হতে পারে। যেভাবে আমার কাছে কাজ করার সুযোগ আসবে সেটাই আমি লুফে নিব। জুমা, বিভিন্ন সময় সামাজিক মাধ্যমগুলোতে দেখা যায় বা অনেকের স্ট্যাটাসে দেখা যায় বা অনেকে বক্তব্যে দেখা যায় যে আপনাদেরকে অনেক রকম কথা বলেন, সেখানে অশ্লীল কথাও থাকে। তো এই বিষয়গুলো কিভাবে দেখছেন? প্রথমত যেটা বলছেন যে রাজনীতিতে যে গালি বা গালির যে রাজনীতি, তো ব্যাপারটা হচ্ছে
গালিটা আসলে আজকে থেকে না, গালিটা অনেক আগে থেকেই একটা ওয়েপন ছিল যে যেই সামনে আগাক, যে কেন্দ্রিক কাজ করুক, তাকে হচ্ছে গালাগালি করে তাকে হচ্ছে দমিয়ে দেওয়া। তো কিন্তু গালির যে রাজনীতিটা হুম, সেটা হচ্ছে, যেমন ধরেন যখন আমাদের জুলাই গণঅভ্যুত্থান যখন হচ্ছে, তখন হচ্ছে আপনি দেখবেন যে প্রচুর গ্রাফিতি দেয়ালে, যেগুলো হচ্ছে স্কুলের স্টুডেন্টরা লিখেছে। হুম, হুম, আমি এমন অনেককে চিনি যে আমার পরিচিত অনেক অ্যাক্টিভিস্ট, অনেককে চিনি, তারা হচ্ছে ওই টাইমে প্রচুর স্ল্যাং, মানে যাদের কাছে এটা এক্সপেক্টেড ছিল না, ভাবতেই পারিনি, তারাও হচ্ছে একদম রক্ত দেখতে দেখতে, তখন তো আসলে প্রত্যেকের হাতে কারো না কারো রক্ত লেগেছিল, ভাইয়ের হোক বোনের হোক, তাদের প্রত্যেককেই হচ্ছে আমি দেখেছি যে এই টাইপের স্ল্যাং ইউজ করে। মানে একটা ব্যাপার হচ্ছে, যখন কেউ আপনাকে আসলে ধরুন ধরুন যে কেউ আপনাকে একটা ছুরি মেরে পালিয়ে যাচ্ছে, তখন আপনি আপনার হাতের কাছে যদি একটা কলম থাকে, একটা যদি ইট থাকে, সেটা হচ্ছে আপনি ছুঁড়ে মেরে একটা রেজিস্ট্যান্সের চেষ্টা করেন। তো জুলাই গণঅভ্যুত্থানের সময় এটা ছিল আমাদের রেজিস্ট্যান্সের একটা ভাষা। তো জুলাইয়ের পরবর্তীতে হচ্ছে আপনি গালিটা কাকে ইউজ করছেন, কি উদ্দেশ্যে ইউজ করছেন, এটা হচ্ছে আমাদের মেট কনসার্ন ছিল। তো যখন হচ্ছে সেই গালিগুলো ইউজ করা হয়েছে, সেটাকে হচ্ছে ক্রিমিনালাইজ করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই গালিগুলো তো আসলে শুধুমাত্র গালি ছিল না, এটা ছিল প্রতিবাদের একটা ভাষা, বা ওই টাইমে আপনার আসলে অন্য কিছু করার নাই। কিন্তু যখন আপনার অন্য কিছু করার আছে, যখন আপনার প্রতিপক্ষ আওয়ামী লীগ, আপনার কিছুই করার নাই, তখন আপনি গালি দিলেন। কিন্তু যখন আপনার প্রতিপক্ষ ধরুন যে বিএনপির সাথে আপনার সমঝোতার জায়গা এখনো খোলা আছে, ধরুন যে আপনার বিএনপির সাথে এখনো বসে সেটা ঠিক করার একটা জায়গা আছে, বা তাকে আপনি লিগালি ধরতে পারেন, তাকে আপনি সোশ্যালি হুম। ধরতে পারেন। এমন তো না যে তাকে ধরলে আপনাকে মেরে ফেলা হচ্ছে। তো সেই জায়গায় তো এখনো যায় নাই, তখন হচ্ছে আপনি গালিটা ইউজ করতে পারবেন না। তো এটার হচ্ছে একটা ব্যারিয়ার আছে, কতটুকু আপনি করতে পারবেন, কতটুকু আপনি করতে পারবেন না। তো পরবর্তীতে দেখা গেল যে ওই যে আগের যে গালি, সেটাকে বৈধতা হিসেবে ইউজ করে এখন সবাই এটা করে যে তুমিও তো ওটা করেছিলে, তোমার সাথে করলে কি সমস্যা। তো এইটা হচ্ছে আমাদের একটা মানে আমরা ভাগ করে রেখেছি যে কখন কাকে গালি দেওয়া যাবে। গুলির সামনে দাঁড়িয়ে কেউ গালি দিলে সেটাকে আসলে ক্রিমিনালাইজ করা যাবে না, কিন্তু কলমের বিপরীতে দাঁড়িয়ে যখন কেউ গালি দিবে, তখন এটা অবশ্যই একটা ক্রিমিনাল ক্রিমিনালাইজ করার মতো টপিক। তো আমরা প্রায় সময় দেখতে পাই যে শহীদ ওসমান হাদির যে একটা বক্তব্য ছিল, সেই বক্তব্যটা তিনি দিয়েছিলেন যখন হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুম। এনসিপির যারা নেতাকর্মী ছিল তাদের উপর যখন হামলা করছিল, গুলি চালাচ্ছিল, ওই টাইমে। এর পরবর্তীতে অন্য কোথাও কিছুতে তিনি বরাবরই বলেছেন যে গালি কতটুকু কখন কাকে দিতে হবে সেটা আসলে বুঝতে হবে, এর বাইরে তার আসলে কোনো ই নাই। তো এখন যেটা দেখা যায় যে দেখা যাচ্ছে আমি হয়তো একটা খুবই ভালো স্ট্যাটাস লিখলাম, সেখানেও হয়তো এসে কেউ একজন গালাগালি দিয়ে হুম। হয়তো একটা স্ল্যাং ইউজ করে বলতেছে। তো আবার যখন ধরেন যে কেউ আমাকে লিখলো যে দেশ, দেশ, দেশ বা এই টাইপের কিছু একটা কথা। তো আমি তাকে বললাম যে, "তুমি যদি আমাকে এটা বলো, তাহলে আমিও তোমার সাথে এটা করব।" তখন হচ্ছে কিছু স্ল্যাং ইউজ হলো। তো আপনি সবসময় দেখা যাবে যে ওই যে নিচে যেটা আমি বললাম সেটাকে হচ্ছে কোট করা হবে যে আমার ভাষা অনেক অশ্লীল। কিন্তু আমাকে যে আগে মারা হলো সেটা হচ্ছে আগে কোট করা হবে না। তো এটা নিয়ে এক ধরনের বিশাল একটা রাজনীতি আছে। আ আওয়ামী লীগ যখন চলে গেল, তখন তারা হচ্ছে তাদের কাছে কোনো এজেন্সি নাই। কারণ তারা অনেক মানুষকে মেরে চলে গিয়েছে। অনেক মানুষকে খুন করে, গুম করে তারা চলে গিয়েছে। এখন তার নিজেকে ভিকটিম হিসেবে প্রেজেন্ট করার একটাই উপায়। সেটা হচ্ছে অমুক হুম। রাজনৈতিক দল গালাগালি ইউজ করে, অমুক হচ্ছে এটা করে। তো এটাকে হচ্ছে অনেক বেশি বড় করে দেখাতে গিয়ে তারা হচ্ছে এইটাকে একটা টুল হিসেবে ব্যবহার করছে। তো এই টুলটা ব্যবহার করতে দেখা যাচ্ছে যে ভিক্টিমাইজ করার জন্য তারা এটা ইউজ করতেছে। কিন্তু তারা যে শত জায়গায় এত মানে মেয়েদেরকে নিয়ে তারা এমন কোনো অশ্লীলতা নাই যেটা তারা করে না। সেটা তাদের কাছে আর খুব বেশি বড় হচ্ছে না। মানে যার মানে নিজের যে সাথে যেটা হয় সেটা মনে হয় যে সবচেয়ে বেশি। সে যখন তার চেয়ে ১০ গুণ বেশি হুম। অপরাধ করে, সেটাকে আর কেউ মানে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখছে না। তো এই পুরা রাজনীতিটা এভাবেই চলছে। আচ্ছা, বিভিন্ন সময় যে বেশ কিছু ভিডিও আসছিল পুলিশের সাথে গালিগালাজ বা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় আপনারও কিছু ভিডিও এরকম আসছিল। তো তো এগুলোর হ্যাঁ, কিভাবে এটাই যেটা দেখলেন? আমি বলছিলাম যে যেখানে আমি নিজে হচ্ছে আ আমাকে হচ্ছে মারা হচ্ছে। তো সেই জায়গায় হচ্ছে আমি যখন তাকে গালি হুম, দিলাম, হুম, সেটা হচ্ছে অনেক বড় একটা অফেন্স। সে অলরেডি তখন আমি রক্তাক্ত অবস্থায় আছি। সেই রক্তাক্ত অবস্থায় হচ্ছে আমি যে গালি দিলাম সেটা অনেক বড় অফেন্স। কিন্তু যখন আমি একটা ভালো কথা বলছি, তখন যে আমার একটা অশ্লীল ভিডিও বানানো হচ্ছে, আমাকে যে একটা অশ্লীল গালাগালি করা হচ্ছে, ওটা নাকি আমার প্রাপ্য। তো এটা তো কখনোই হইতে পারে না। আমার বিপক্ষে যে আছে সে আমাকে মারছে। আমি তাকে প্রতিরোধ করছি। তো সেটা যদিও ক্রিমিনাল অফেন্স হয়, আপনি যখন এসে আমাকে বলছেন, সেটা কেন ক্রিমিনাল অফেন্স হবে না? এই যে একটা দ্বিচারিতামূলক যে আচরণ, সেটা নিয়েই কথা বলছি যে গালাগালিটাকে আসলে একটা ভিকটিম হিসেবে প্লে করার একটা টুল হিসেবেও ব্যবহার করা হয়।
আবার দেখা যাচ্ছে সত্যিকার অর্থেই যখন কেউ গালি দিচ্ছে সেটাকে আর ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা ভুলে গেছিলাম। এ, রাজনীতিতে তো আপনাদের অনেক সময় চলে যায়, তারপরে পড়াশোনা। একটা পডকাস্টে আপনার দেখলাম রিলেশনশিপ নিয়ে কথা বলছেন, যে সেটা এখন নাই। তো এখন কি অবস্থা সামনে? প্রেম, বিয়ে, এগুলো নিয়ে কি প্ল্যান? প্রেম বিয়ে এগুলোর জন্য আসলে অনেক সময় প্রয়োজন হয়, হুম। কিন্তু মানে আমাদের সারাদিন দেখা যায় যারা রাজনীতি করে তাদের আসলে আহ, গালি শুনতে শুনতেই আসলে ওই সময়টা বের হয় না যে অন্য কারোর সাথে একটা ভালো একটা সম্পর্কে যাওয়া বা তার সাথে সময় কাটানো। এগুলো একটা ধরেন যে মানে একটা মেন্টাল স্ট্রেস রিলিজের একটা জায়গা লাগে। হুম। তো সেটা হচ্ছে আমার যেরকম আমি যেভাবে চিন্তা করি যে অনেক সময় দেখা যায় আমি ফেসবুকে অনেককে দেখি যে তাদের অনেক ট্রমা আছে, তাদের অনেক স্ট্রেস আছে বা স্ট্রাগল আছে, সেটার জন্য সে ইন্ডিভিজুয়াল মানুষকে টার্গেট করে তার উপর ওটা রিলিজ করে, বা তাকে টার্গেট করে তাকে গালি দিয়ে তাকে একটা করে সেটা রিলিজ করে। তো আমি চাই না যে মানে যার সাথে আমার একটা ভালো সুসম্পর্ক তৈরি হবে তার উপর আমার স্ট্রেসটা রিলিজ করতে। তো আমি চাই যে আমার এই ডাকসুর পিরিয়ডটা আগে শেষ হোক, আমি একটু স্টেবল একটা লাইফে ঢুকি, তারপর হয়তো এটাতে যাব। একাডেমিক যে ব্যাপারটা আসলেই এত বেশি মানে আমার রেজাল্ট মোটামুটি ভালোই ছিল জুলাইয়ের আগে, জুলাইয়ের পর থেকে বিভিন্ন কারণে সেটা হয়তো খুব বেশি না, মানে মোটামুটি একটু কমেছে। তো এখনো ফার্স্ট ক্লাস আছে, মোটামুটি ভালোই আছে। তো যদি ওটা নিয়ে আসলে বের হতে পারি মোটামুটি ভালোই একটা হবে। তো একাডেমিক লাইফটা একেবারে বিসর্জন দিয়েছি ব্যাপারটা এরকমও না, যেরকমটা মানে আমি কখনো এরকম এক্সাম্পল হতে চাই না যে রাজনীতি করলে রেজাল্ট খারাপ হয়। হুম, হুম। তো আমার কিছু মানে ইউনিভার্সিটি কেন্দ্রিক বা কিছু আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, কিছু ফ্রাস্ট্রেশন আছে। সেটার বাইরেও যে মানে একাডেমিক্যালি যে আমি যে ভালো স্টুডেন্ট, এটা প্রুভ করার একটা চ্যালেঞ্জও আমি নিয়েছি রিসেন্টলি। তো দেখা যাক কতখানি পারি। আর বিয়ে শাদী নিয়ে আসলে ওভাবে ভাবছি না, সেটা আসলে কমপ্লিটলি তাকদিরের ব্যাপার। তো এটা আসলে আল্লাহ যখন চাবে তখন হবে, এর আগে তো আমি বলতে পারছি না। জুমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম ফাতিমা তাসনিম জুমা, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য। দর্শক, আপনারা দেখছেন রহমানির সাথে অনুষ্ঠান। আমি কায়সার রহমানি আপনাদের সামনে উপস্থিত রয়েছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথির মাধ্যমে। ভালো থাকবেন।